মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে ন্যূনতম শিক্ষা ভীষণ প্রয়োজন, একদম সেই শিক্ষাটা না থাকলে খুব অসুবিধায় পড়তে হয় জীবনে। তুমি সেটা করেছো বলে আজ দেখো তুমি কত ভালো আছো। হাতাখুন্তি করাই 12 মাস সংসারে লড়াই, তারপরেও দিদিরা স্বপ্ন দেখে, ব্যবসা হোক বা চাকরি, দিদিরা নিজেদের ভাগ্য নিজেরাই লেখে। মল্লিকা, বিকাশ ভবনে কাজ করো। হ্যাঁ, কাজটা কি মূলত? কাজটা হচ্ছে আমরা সমস্ত কলেজ ইউনিভার্সিটি যে আপগ্রেডেশন হয়, সমস্ত কলেজ ইউনিভার্সিটির হস্টেল বুকস এই সমস্ত ন্যাকে যারা A-B গ্রেড পায় তাদেরকে আমরা এই ডিপার্টমেন্ট থেকে টাকা ডিসবার্স করা হয় কলেজের বডি স্ট্রাকচার বাড়ানোর জন্য। ওকে, আমি ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে রয়েছে। বিকাশ ভবনে কাজ করছো, আজ কতদিন ধরে করছো? আমি প্রায় 10 বছর ধরে বিকাশ ভবনে আছি। তো ধরো ঢোকাটা তো অত সহজ ছিল না নিশ্চয়ই? না, আমি খুব সাধারণ ঘরের মেয়ে। ছোট থেকে আমাকে অনেক কষ্ট করে স্ট্রাগল করে পড়াশোনাটা আমি ছেড়ে যাইনি, পড়াশোনাটা আমি চালিয়ে গেছি। তুমি বাবার একমাত্র মেয়ে? না, আমার ভাই আছে। কি কি পড়াশোনা করেছো? আমি প্রথমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন করি, তারপরে আমি হিস্ট্রি নিয়ে MA কমপ্লিট করি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে। তারপরে তুমি কাজে ঢুকো? হ্যাঁ, কাজে ঢুকি। আমি তার নাচ গান পাশাপাশি এগুলোও চালিয়ে গিয়েছি। এমনও দিন গেছে যখন আমি ক্লাস 5-6-এ পড়তাম তখন আমাদের বাড়িতে লাইটের আলোও ছিল না। সেখান থেকে কষ্ট করে কম্পিউটার শিখে নিজেকে আপডেট করে কিভাবে দাঁড়িয়েছি। আমি নিজে একটা 1 BHK ফ্ল্যাটও নিয়েছি যাতে আমার পায়ের তলার মাটি শক্ত হয়। সেই জন্যই আমি চাই প্রতিটা মেয়ে এরকম ভাবে নিজে স্টাবলিশ হয়ে নিজেকে প্রমাণ করুক। তো তারপরে কতদিন হলো বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে আমার 2010-এ। তো চাকরি, সংসার, বাচ্চা সবই একা হাতে মামাকে সামলাতে হয়। আমাকে হেল্প করেন আমাদের দিদি এসছেন অ্যাটেন্ডেন্ট, উনি আমাকে হেল্প করেন বলেই আমি করতে পারছি। বাড়িতে তোমার কে আছে? আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি আছেন, হাজবেন্ড আছেন। ওনারা এখন শ্বশুর শাশুড়ি এখন ব্যাঙ্গালোরে আমার ননদের কাছে রয়েছেন। তোমার এই গল্পটা শুনে যেটা আমার মনে হলো, তুমি এত পরিশ্রম করে এত স্ট্রাগল করে জীবনে বড় হয়েছো, কিন্তু একটা জিনিস তোমার প্লাস পয়েন্ট ছিল, সেটা তুমি পড়াশোনা করেছো। আমাদের মূলত সবসময় আমরা বলে থাকি দিদিরা ভবনের মঞ্চ থেকে সবাইকে যে ন্যূনতম শিক্ষা ভীষণ প্রয়োজন। একদম, সেই শিক্ষাটা না থাকলে খুব অসুবিধায় পড়তে হয় জীবনে। তুমি সেটা করেছো বলে আজ দেখো তুমি কত ভালো আছো। খুব ভালো থেকো মল্লিকা। থ্যাংক ইউ। আই উইশ ইউ অল দ্য বেস্ট। তোমার বাচ্চাকে নিয়ে তুমি অনেক বড় হও জীবনে আরো। রাধিকা, তোমার নামের ইতিহাস তো শুনলাম, এবার স্যাক্সোফোনের ইতিহাসটা একটু শুনি। কিভাবে শুরু হলো এই স্যাক্সোফোন বাজানো? আমার বাড়িতে ছোটবেলা থেকেই দেখেছি সকলে গান বাজনার সাথে যুক্ত। আমার বাবা একজন কীর্তনিয়া ছিলেন, কাকু ক্লাসিক্যালের। আমাদের এই গান বাজনা মানে বিভিন্ন রকম আর্টিস্টদের গান বাজনা করতে, মানে মিউজিক্যাল পরিবার। কিন্তু আর্থিক দিকটা আমাদের সেরকম ছিল না। তো ছোট থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি গান বাজনা করব, বড় হব। সেই স্বপ্নটা পূরণ করতে গিয়ে যখন বড় হলাম মানে প্রেমের ফাঁদে পড়ে গেলাম। তো যাকে আমি বিয়ে করলাম তিনিও একজন তবলাবাদক। তো সেই সংসারটা আমার টিকলো না। এরকম পরিস্থিতি আসলো কেন? ভালোবেসে তো বিয়ে করলে। হ্যাঁ দিদি, মানে প্রচন্ড ওদের চাহিদা। তো 2010 সালে সেই সমস্ত সম্পর্ক শেষ হয়ে গিয়ে আমি আবার নতুন করে নিজেকে বাঁচার জন্য আবার শুরু করি পড়াশোনা। চলে যাই শান্তিনিকেতনে। তো সেখানে আমি গিয়ে পড়াশোনা করি, মানে মাধ্যমিক দিই, উচ্চ মাধ্যমিক দিই, অন্য একটা কলেজে পড়েছি। মাধ্যমিকের আগেই বিয়ে করে নিয়েছো? হ্যাঁ, ক্লাস 9-এ তখন পড়তাম। তো বাড়িতে আমার কেউ মেনে নেয়নি যখন আমি বিয়েটা করেছিলাম। তো দিদি আমি ওইভাবে পড়াশোনা করলাম। তারপরে বিশ্বভারতী সঙ্গীত ভবনে চান্স পেলাম, ওখানে গ্র্যাজুয়েশন করলাম, মাস্টার ডিগ্রি করলাম। মা বাবার পাশে ছিল না? হ্যাঁ, আমার যে আজকের যে গান বাজনা সেটার জন্য কালিকাদার অবদান অনেক। দাদা বলতেন যা কিছু করবি ম্যানুয়াল নিয়ে একটু কিছু ভাব, পড়াশোনাটা তো শেষ, এবার কিছু তো আমাকে একটা করতেই হবে, রুজি রোজগারের রাস্তা করতে হবে। তো দিদি আমি ভাবলাম যে স্যাক্সোফোন, আর সেই সময় লকডাউন। এমনি তুমি টিমের সাথে বাজাও নাকি তোমার আলাদা সোলো পারফরমেন্স হয়? সোলো পারফরমেন্স। আমি ফ্লাইং, ধরুন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, আপনি আমাকে বললেন, সেরকমও হয়, প্লাস তুমি টিমের আমার নিজস্ব টিমও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই স্যাক্সোফোন তখন ভাবছিলাম যে আমি হয়তো বাজাতে পারবো, কারণ এটা আমার রুজি রোজগারের রাস্তা। তাই তো এত কষ্ট করার পরেও দিদি আমি কিন্তু একটা ফ্ল্যাট কিনেছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। খুব ভালো, ভেরি গুড। ভীষণ আনন্দ লাগে। মঞ্চ আমার মন্দির, দর্শক আমার ভগবান, আর হাততালি আমার আশীর্বাদ। এইটা নিয়েই দিদি চলছে এবং আপনি আশীর্বাদ করবেন। খুব ভালো থেকো। আর তুমি এতটা ভালো বাজাও বলে আজ তুমি দিদিরা ভবনের মঞ্চে এসে দাঁড়িয়ে আছো। রুমা, একদিকে সংসার সামলাচ্ছ, একদিকে মেলায় মেলায় খাবারের স্টল দিচ্ছ। কিভাবে এটা শুরু হলো তোমার এই ব্যবসা? দিদি আমি 2015-তে মাধ্যমিক দিয়ে আমি বিয়ে করি। তো যখন 2017 তখন আমার খুব শরীর খারাপ হলো। হওয়ার পর আমি যখন ডাক্তার দেখা যায় আমার বেবি হবে, কিন্তু বেবির অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। যখন বেবি হলো, 1 বছর বয়স হলো, হাঁটে চলে হাসে দৌড়ায়, চেহারাও খুব সুন্দর। কিন্তু যখন
বাচ্চা 2.5-3 বছর বয়স, তখন দেখি ভালো কথা বলতে পারে না। মানে কথা বলে যে মা আমি ভাত খাবো, কিন্তু আমি বুঝতে পারছি কিন্তু অন্য কেউ বুঝতে পারে না, এরকম প্রবলেম হয়। তো শোনার পর আমি ডাক্তার দেখাই, ওকে বলে ওর গলায় একটা শিরা, আমাদের যেমন শিরাটা নর্মাল যেমন কথা বলছি ওর চ্যাপটা আছে, ওটা করতে গেলে ওর পিস থেরাপি করাতে হবে। আমি এই বাচ্চা নিয়ে নদিয়াতে কল্যাণী জওহরলাল হাসপাতালে ওকে পিস থেরাপি করাই। আর এর মধ্যে পড়ে গেল লকডাউন, তখন বাচ্চার 2 বছর বয়স। আমার হাজব্যান্ড এই পাঁচটার কাছে রোজ ডেলি প্যাসেঞ্জারি করতো, একটা জব করতো। তো লকডাউনে ট্রেন যখন বন্ধ হয়ে গেল তখন ওরা কাজটা যেতে পারলো না, তখন ও বসে গেল বাড়িতে। তখন আমার সংসারে খুব চাপ, আমি একটা দোকান দিলাম, আমার মা ঘুগনি রুটি মাংস এগুলো করে দিল প্রথম। তারপরে আমি দীর্ঘ 1 থেকে 2 মাস বসলাম, বসে দেখলাম যে টুকটাক বেচা কেনা হয়। বাবার বাড়ি কি তোমার বাড়ির কাছে? হ্যাঁ আমার বাড়ির কাছে। তো হাজবেন্ড তো লকডাউনের সময় কাজ চলে গেল, তারপর হাজবেন্ড কি করে? ওই আমি যে দোকানটা দিই, যখন দেখলাম লোকের ডিমান্ড বেড়ে গেছে খাবারের, রোল চাউমিন মোগলাই চিলি চিকেন সাহায্য করে। হ্যাঁ সেগুলো ও সব বানাতে জানে, ফাস্টফুডের আইটেম। তো দুজন মিলে আমরা দোকান দিই, এখন মেলায় স্টল দিই। এখন আমার নদিয়া ডিস্ট্রিক্টে সবাই আমাকে চেনে এক নামে, যে তিথি খাবারের দোকান দিচ্ছে। আমাকে আর যে বলতে হয় না যে দাদা আমি দোকান দেবো। দেখো এত পরিশ্রম করে কষ্ট করে আজ তুমি আজকে আমি নিজের সবার পায়ে মুখে দাঁড়াতে হাসি পেরেছি। ফুটিয়েছো এবং সংসারের হাল ধরেছো। ভালো থেকো রুমা। পিঙ্কি তুমি বিউটিশিয়ান, হ্যাঁ। এবং তুমি একা হাতে সন্তানকে মানুষ করছো। হ্যাঁ শুনি তোমার জার্নি জীবনের। বিউটিশিয়ান বলতে দিদি আমি একটা বিউটি কোম্পানিতে বিউটি অ্যাডভাইজারের কাজ করি। ওকে। সঙ্গে পাশাপাশি আমি এক মেকআপ আর্টিস্ট। আচ্ছা। ছোটবেলা থেকেই বলি দিদি আমরা 2 বোন 1 ভাই। আমি যখন ক্লাস 10-এ পড়ছি তো আমার বিয়ে হয়ে যায়, বাবা মা দেখে শুনেই বিয়ে দিয়েছে। এত কম বয়সে কেন বিয়ে হলো দেখে শুনে? পারিবারিক একটু প্রবলেম ছিল দিদি, ওই কারণেই বাবা দেখে শুনে বিয়ে দিয়ে দিয়েছিলেন। মাধ্যমিক দিয়েছি তখন। তোমার ইচ্ছে ছিল? হ্যাঁ ইচ্ছে ছিল পড়াশোনা করার, বাট বিয়েটা করার ইচ্ছে ছিল না। তারপর বিয়ে করার কিছুদিন পরেই আমি জানতে পারি যে আমার স্বামী অন্য একজনের মানে পড়ে যায়। তো সেখান থেকে যখন আমি প্রোটেস্ট করতে যাই জিনিসটা একটু খারাপের দিকে চলে যায়, মানে ফিজিক্যাল টর্চার আমার উপর শুরু হয়। তো একটা পর্যায়ে গিয়ে আমি আর সহ্য করতে পারিনি, তো বাবা মাই নিয়ে চলে এসেছিলেন। আর ছেড়ে যাওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি চলে আসিনি, কিন্তু ওই দিক থেকে অন্যরকম একটা ডিসিশন নিয়ে ও আরেকটার সঙ্গে সঙ্গে বিয়ে করে নেয় 6 মাস পরে। ডিভোর্স না হয়? না হয়। তো বেরিয়ে আসার পরে তো নিশ্চয়ই সংসারে কাজ পাওনি বা কাজে ঢুকতে না, পারোনি? অনেক খুঁজেছি দিদি, প্রচুর খোঁজার পরে একটা দিদি আমাকে সাহায্য করেছে। ওইখান থেকে আমার জার্নি স্টার্ট। কাজের সাথে সাথে আমি বাড়ি ফিরি, ছেলেকে দেখতে হয়, মা প্রচণ্ড সাপোর্ট করে, মানে ছেলেকে দেখা থেকে খাওয়ানো থেকে আমার মাই করে। আমি সকালবেলা বেরিয়ে যাই, রাত্রেবেলা 10:30-11টার দিকে বাড়িতে আসতে হয়। যখন তুই বেরিয়ে এলে তখন ছেলের বয়স কত ছিল? যখন বেরিয়েছিলাম ছেলের বয়স ছিল 3 বছর। সেই ছোট থেকেই এখন ওর বয়স 11। তো এখন তো অনেক ছোট, হ্যাঁ। বোঝেও না খুব একটা কিছু। হ্যাঁ। কখনো জিজ্ঞেস করে না যে বাবা কোথায় বা কিছু? না ও অ্যাকচুয়ালি জানলেও না, ও কখনো বলে না, ব্যাপারটা খুব বোঝেও। কখনো জীবনে কি ভেবেছো পিঙ্কি বাবা মা আজকে আছেন, কাল তো বাবা মা থাকবেন না, জীবনটা অনেক বড়, জীবনে আর কখনো ভাবনি সেটেল করার কথা? না, এখন আপাতত ওরকম কিছু ভাবেনি দিদি। অ্যাকচুয়ালি ছেলেই চায় না জিনিসটা, যে আমাদের কাউকে দরকার নেই, আমরা দুজন পারবো। এটা বলে? বাহ, ছোটবেলা থেকে দেখেছে তোমাকে স্ট্রাগল করতে, হ্যাঁ। ওই জন্যই মনে হয় এরকম ভাবে হয়ে গেছে তৈরি। একদম। খুব ভালো। ভালো থেকো পিঙ্কি, ভালো থাকবেন আপনারা সবাই। আগামীকাল আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। নমস্কার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।